কি ম্যাজিক মনে হচ্ছে, তাই তো? আসলে সবটাই স্থির তড়িতের খেলা। চলো আজ আমরা এই স্থির তড়িৎ সম্পর্কে একটু জেনে নিই। 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস লক্ষ্য করেন যে একদণ্ড অ্যাম্বারকে মানে পাইন গাছের শক্ত আঠা পশম দিয়ে ঘষলে তার ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। এরপর 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট লক্ষ্য করেন যে অ্যাম্বার ছাড়াও অন্য অনেক পদার্থ আছে যেগুলো ঘর্ষণের ফলে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে। গ্রিক ভাষায় এই অ্যাম্বারকেই ইলেকট্রন বলে। তাহলে প্রতি ক্ষেত্রেই তোমরা দেখতে পেলে যে ঘর্ষণের ফলেই এক বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। অর্থাৎ ঘর্ষণের জন্য বস্তুর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। সেটা কি বলতে পারবে? ঠিক ধরেছ, বস্তুর মধ্যে তড়িতাধানের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বস্তুটা তড়িতাহিত হচ্ছে। চলো আমরা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে কোনো বস্তু কিভাবে তড়িতাহিত হচ্ছে সেটা দেখে নিই। তোমরা তো জানো তড়িতাধান দুই রকমের, ধনাত্মক এবং ঋণাত্মক। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু যে কোনো পদার্থ তো সাধারণত নিস্তড়িত হয়, তাহলে কিভাবে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে? নিউট্রাল পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়। পরমাণুর মধ্যে ধনাত্মক তড়িতাহিত নিউক্লিয়াসের আকর্ষণে ঋণাত্মক তড়িতাহিত ইলেকট্রনগুলি পরমাণুতে আবদ্ধ থাকে। এবার যদি একটি ইলেকট্রন পরমাণুর বাইরে বেরিয়ে আসে তাহলে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কম হয় আর প্রোটনের সংখ্যা বেশি হয়। সেক্ষেত্রে পরমাণুটা ধনাত্মক তড়িতাহিত হয়ে পড়ে। আবার যদি নিস্তড়িত পরমাণুতে একটা ইলেকট্রন পরমাণুর মধ্যে আসে তাহলে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেড়ে যায়। সেক্ষেত্রে পরমাণুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এইভাবেই পরমাণু আহিত হয়। আবার দুটি পদার্থের মধ্যে ঘর্ষণের ফলে একটি পদার্থের ইলেকট্রন অন্য পদার্থে চলে যায়। এইভাবে প্রথম পদার্থটি ধনাত্মক এবং দ্বিতীয় পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হয়। যে ইলেকট্রনগুলোকে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে তোমরা স্বচ্ছন্দে চলাচল করতে দেখলে তাদেরকে আমরা মুক্ত ইলেকট্রন বলি। এবার যদি একটা আহিত বস্তুকে অন্য একটা অনাহিত বস্তুর সামনে আনা হয় তাহলে সাময়িকভাবে ওই বস্তুটাও আহিত হয়। তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটাই আসছে যে এটা কি করে সম্ভব। চলো তাহলে সেটাই দেখে নেওয়া যাক। পরিবাহীর ক্ষেত্রে ধরে নাও বিসি একটা পরিবাহী। এবার এ নামক একটা ধনাত্মক আধানে আহিত দণ্ডকে বিসি এর সামনে আনা হলো। ধনাত্মক দণ্ডটার আকর্ষণে বিসি এর কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন নিকট প্রান্ত বিতে চলে আসে, ফলে বি প্রান্ত নেগেটিভলি চার্জ হয়ে যায়। এবার সি প্রান্তে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, ফলে সি প্রান্ত পজিটিভ আধানগ্রস্ত হয়ে পড়ে। তাহলে তোমরা দেখলে কোনো পরিবাহী কিভাবে আবেশিত হয়। কিন্তু তোমরা ভেবে দেখো তো অন্তরকে কি মুক্ত ইলেকট্রন থাকে? থাকে না। তাই অন্তরকের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়। কোনো আহিত পদার্থকে ধরে নাও সেটা পজিটিভ আধানগ্রস্ত পদার্থ, সেটাকে অন্তরকের সামনে আনা হলো। ধরো অন্তরকটা আসলে সালফারের একটা পরমাণু। এবার দেখো আহিত বস্তুর ধনাত্মক আধানের জন্য অন্তরকের ইলেকট্রনগুলো আহিত বস্তুর সামনে চলে আসে আর নিউক্লিয়াসটা আহিত বস্তুর বিপরীতে চলে যায়। এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে পরমাণুর গঠনের একটু বিকৃতি হয়, যাতে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে কিছুটা আপেক্ষিক দূরত্বের সৃষ্টি হয়। এই ঘটনাকে পোলারাইজেশন বলে।
যে কোনো আহিত বস্তুকে অনাহিত অন্তরকের সামনে আনলে অ্যাট আ টাইম প্রত্যেকটা পরমাণুর মধ্যেই এই পোলারাইজেশন হয়। এইভাবেই অন্তরকের দুই প্রান্ত আহিত হয় এবং মাঝের আধানগুলো একে অন্যকে ক্যান্সেল আউট করে। এইভাবেই আবেশের জন্য সৃষ্টি হওয়া কাছের আধানগুলো হলো বদ্ধ আধান আর দূরের আধানগুলো হলো মুক্ত আধান। পরিবাহীর ধর্ম অনুযায়ী এই ধনাত্মক বা ঋণাত্মক আধানগুলো সমজাতীয় হওয়ায় এরা একে অন্যকে বিকর্ষণ করে এবং স্বচ্ছন্দে বিচরণ করতে করতে যতটা সম্ভব দূরে যাওয়ার চেষ্টা করে, শেষে পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসে। এই ধর্মকেই কাজে লাগিয়ে আমরা কোনো জায়গা তড়িৎ প্রভাব মুক্ত করতে পারি। কোনো দামি যন্ত্রকে তড়িৎ প্রভাব মুক্ত রাখার জন্য সেটার বাইরে ধাতব পর্দা বা আধার তৈরি করা হয়, যাতে সংস্থাটি আহিত হলে আধানগুলো পর্দার বাইরে থাকে আর ভিতরের যন্ত্রটা তড়িৎ প্রভাব মুক্ত হয়।